গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শীতকাল তো একদম শেষের পথেই, আর এই শেষের সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সিম কিনতে পাওয়া যায়, আর সিমটা দামে খুব সস্তাও হয়ে থাকে। তো আজকে আমি তোমাদের সাথে সিমের একটা দারুণ নিরামিষ রেসিপি শেয়ার করব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর এই দিয়েই কিন্তু গরম গরম এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো এর জন্য আমি কিছু সিম নিয়েছি। এখানে যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে সিমের পরিমাণ বেশি নিতে হবে। আর এই যে সিমের যে আঁশ বা সুতোর মতন অংশটা, সেটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। সিমের এই সুতোর মতো অংশটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো তরকারি রান্নার পর যদি এই সুতোর মতো অংশগুলি থেকে যায় তাহলে কিন্তু ভাতের সঙ্গে খাওয়ার সময় খুবই খেতে বাজে লাগবে, এবং অনেকেই আছেন সিম খেতে পছন্দ করেন না। তো তাদের ক্ষেত্রে যদি এইভাবে সিম রান্না করে খাওয়ানো হয়, তারাও কিন্তু সিম খেতে এরপর থেকে পছন্দ করবে। তো এখানে আমি প্রত্যেকটা সিমের সুতো কিন্তু এইভাবে সুতো বা আঁশের মতন যে অংশটা, এটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। সিমগুলি কিন্তু খুবই কচি, যার জন্য কিন্তু প্রত্যেকটার আঁশ কিন্তু ছাড়ানো হচ্ছে না, প্রত্যেকটার আঁশ কিন্তু বেরোচ্ছে না। এক্ষেত্রে যদি না বেরোয় তাহলে কিন্তু আঁশ যদি না থেকে যায়, তাহলে এইভাবে ছোট ছোট কাটার সময়ও কিন্তু আঁশটা বেছে নিয়ে দেখতে হবে যে আঁশ কিছুটা রয়ে গেছে কিনা। এবার আমি সিমগুলিকে তিনটে চারটে করে একবারে করে এইভাবে কিন্তু ছোট ছোট করে একটু টুকরো করে কেটে নেব। এখানে টুকরো করে কেটে নিলে তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি হবে এবং সিমটা সিদ্ধ কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। সময় কম থাকলে এটা কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করেও নেওয়া যেতে পারে। এবার আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব সামান্য পরিমাণ নিচ্ছি, কারণ এই সিমটা আমি কিন্তু প্রথমে জলে ভাপিয়ে নেব। আর যেহেতু সিমটা জলে ভাপাবো, খুবই সামান্য জল দিয়ে ভাপাবো, জলটা একদম শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু সিমটা নামিয়ে নেব। এই জন্য প্রথমেই একটু তেল দিয়ে দিলাম, যাতে কড়ার গায়ে না লেগে যায় এই সিমটা। একটু তেল দিয়ে দিয়েছি আর একবারেই সব কিছু সেদ্ধ করে নেব। এখানে সিম দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি, দিয়ে দিচ্ছি একটা টমেটো। এই যে মটরশুঁটির পরিবর্তে তোমরা সিমের তো শেষের দিকে তো বাজারে কিন্তু এমনি সিমের বীজও কিনতে পাওয়া যায়। তো সিমের বীজ দিলেও কিন্তু মন্দ হয় না, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমি এখানে মটরশুঁটির বীজ দিয়ে দিয়েছি, আর মটরশুঁটিটা দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার 5 মিনিটের মতন রেখে জলটা যখন একদম শুকনো হয়ে যাবে, এইভাবে দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু একদমই জল নেই, আর কড়াইয়ের গায়ে কিন্তু সিমটা লেগে যায়নি। তো আমি একটু প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা প্লেটে তুলে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। এবার মটরশুঁটি যেগুলি সিদ্ধ হয়ে গেছে, তো মটরশুঁটিগুলি কিন্তু আমি ছাড়িয়ে নেব। আর মটরশুঁটি এইভাবে আস্ত সেদ্ধ করে নিলে কিন্তু মটরশুঁটি ছাড়াতে একদমই টাইম লাগে না, বা অন্য কাউকে প্রয়োজনও পড়ে না মটরশুঁটি এক্সট্রাভাবে ছাড়ানোর জন্য। তো এই জন্যই কিন্তু আমি মটরশুঁটিগুলিকে আস্তভাবেই সিমের সাথে দিয়ে দিয়েছিলাম। মটরশুঁটিগুলি সব ছাড়ানো হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি। এবার কড়াইতে যে টমেটোটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, সেটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তার সাথে কিন্তু শিমটাকেও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার ম্যাশ করার সময় এই বাদবাকি যে সুতোর মতন বা আঁশের মতো অংশগুলি, সেগুলি কিন্তু আমি হাতে খুব সহজেই পেয়ে যাব, আর আঁশগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। এবার আরেকটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে কিছু সামান্য বড়ি ভেজে নেব। এটা হলো বিউলির ডালের বড়ি। তো বিউলির ডালের বড়িটা খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। বড়িটাতে রং ধরে আসলেই ম্যাশ করা সিমটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, এবং ঢেকে এখানে কিন্তু এই সিমটাকে ঢেকে যাতে বড়িটা একদম ভালো মতন সেদ্ধ হয়ে নরম হয়ে আসে, সেই জন্য কিন্তু এটাকে ঢেকে রান্না করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন।
এখানে নুনটা কিন্তু একটু বুঝে শুনেই দিয়েছি। এর কারণ হলো যখন সিমটা আমি সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি সিমের মধ্যে হালকা নুন দিয়েই সেদ্ধ করেছি, যার জন্যই নুনটা কিন্তু হাফ চামচ পরিমাণ দিই। এইবার সিম থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু এই বড়িগুলি একদম সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে। তো এরপরে আমি সিমটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বারবার করে কিন্তু বারবার উল্টে পাল্টে নেড়ে নেড়ে দেখতে হবে। আর এই বড়িগুলি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে, আর বড়ি খুবই নরম, তো সেই জন্য বড়ি কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম নেবে না। এই যে সিমের যে জলটা বড়িটা কিন্তু টেনে নেবে, তো সেই জন্যই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে এই সিমটাকে খুব লো আঁচে রান্না করতে হবে। এদিকে আমি শিলনোড়ায় একটা মশলা বানিয়ে নেব। আর মশলা বলতে এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর 4-5টা রসুনের কোয়া। রসুন কিন্তু আমি হাফ হাফ করে ছুলে নিয়েছি, যার জন্য মনে হচ্ছে অনেকটা রসুন। এখানে 4-5টা বড় রসুনের কোয়া আছে। আর এখানে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে, হাফ চামচ পরিমাণ সাদা সর্ষে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। এই রান্নাটাতে কিন্তু ধনেপাতা দিতেই হবে, কারণ এই ধনেপাতার জন্যই কিন্তু এই রান্নাটা বেশি সুস্বাদু হয়। আর ধনেপাতা আর রসুন এই দুটো জিনিস কিন্তু দিতেই হবে। আর যারা নিরামিষ খান তারা রসুনটাকে স্কিপ করতে পারেন, শুধু ধনেপাতা দিলেও কিন্তু খারাপ লাগবে না খেতে। সর্ষে বাটাটা যাতে তিতকুটে না হয়ে যায় এর জন্য আমি এতে 1 চিমটি পরিমাণ হলুদ, 1 চিমটি পরিমাণ নুন মিশিয়ে নিলাম। আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর আস্ত সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা। এটাই কিন্তু এই তরকারির মেন মশলা। এই মশলাটার জন্যই কিন্তু এই যে সিম ভাজাটা খেতে দুর্দান্ত লাগে। তো এটাকে খুব ভালো করে ফাইন মিহি পেস্ট করে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, এটা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নেওয়া যেতে পারে। আমি এখানে শিলনোড়ায় বেটে নেব, যেহেতু আমার মশলা খুবই কম, খুব সামান্য পরিমাণ দিয়েছি। যেহেতু সিম ভাজার পরিমাণও কম, তো সেই জন্য মশলার পরিমাণও কিন্তু অনেকটা কম। সিম ভাজার পরিমাণ যদি অনেকটা বেশি থাকে তখন কিন্তু মশলার পরিমাণও বেশি দিতে হবে। এখানে 2-3 বার করে কিন্তু আমি মিহি করে পেস্ট করে নেব শিলনোড়াতে। আর শিলনোড়ার বাটা মশলার কিন্তু তরকারির স্বাদ একটু অন্যরকম লাগে, খেতে বেশিই ভালো লাগে। তো সেই জন্য আমি শিলনোড়ায় বেটে নিই। এইবার এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিমটার একদম জল একদম শুকনো শুকনো হয়ে গেছে, সিমটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর বড়িও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে এসে, বড়িগুলিকে কিন্তু থেতো থেতো করে দেওয়ার একদমই দরকার নেই। বড়িগুলি আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সিমটা আরেকটু সময় নেড়ে চেড়ে ভালো করে থেতো থেতো করে ভাজা করে নেব, তাতে যতটুকু বড়ি ভাঙবে। আর এছাড়া বড়িটাকে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে না দেওয়াই ভালো। আরেকটু পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ যেহেতু এখানে সর্ষে বাটা আবার দিয়ে দেবো, তো সর্ষে বাটার সাথে কাঁচা সর্ষের তেলটা কিন্তু বেশ ভালো যায়। তো সেই জন্য এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা, বাটা মশলাটা দিয়ে দিলাম। এই বাটা মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে এই বাটা মশলাটার যে কাঁচা গন্ধটা সেটা একদমই চলে যায়। কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে কিন্তু তিতকুটে হয়ে যাবে, যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে। তো সেই জন্য এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরশুঁটি আর সামান্য চিনিটা দিতেই হবে। সর্ষে বাটা যেহেতু দিয়েছি, সর্ষে বাটা যে কোনো সর্ষে বাটার রান্নাতে কিন্তু একটু চিনি অ্যাড করতেই হয়। আর মটরশুঁটিটা সবার লাস্টেই দিতে হবে, যেহেতু মটরশুঁটি সেদ্ধ করাই আছে। তো সেই জন্য প্রথম দিকে দিলে কিন্তু মটরশুঁটি একদম গলে যাবে আর মটরশুঁটিগুলি মুখে বাঁধবে না। মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমি কড়াই থেকে তুলে নিয়েছি। আর এর মধ্যে আপনারা নামানোর আগে কিন্তু ঘি দিয়ে নিতে পারেন। আমি এখানে কোনো রকম ঘি ব্যবহার করিনি, ঘি দিলেও কিন্তু এই তরকারিটা আরও সুস্বাদু লাগে খেতে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।